তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাই উদযাপন আজ একদিকে যেমন ১৩ জন শহীদকে মনে করার দিন আজ, তার পাশাপাশি সবে শেষ হওয়া লোকসভা নির্বাচনে যে সাফল্য তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং তার পাশাপাশি ৪টে বিধানসভা উপনির্বাচনে যে সাফল্য তারা ঘরে তুলেছে তারও উদযাপনের দিন আজ। সরাসরি আপনাদের ধর্মতলায় নিয়ে যাবো। আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা উৎসাহিত, গতকাল রাত থেকে প্রত্যেকবারের মতো তারা কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন। কত দ্রুত এসে মঞ্চের কত কাছে বসা যায়, তৃণমূল নেত্রী কি বার্তা দেন তারই অপেক্ষায়। আজকে কোনো চমক কি থাকতে পারে? দেখো কুসুমিতা, এবার একটা বাড়তি উন্মাদনা চোখে পড়ছে, যেহেতু শহীদ দিবসের পাশাপাশি তৃণমূল তাদের বিজয় দিবসও পালন করবে এবং আজকে ২১-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ সালের লক্ষ্য পূরণের বার্তা দেবেন। আগামী দিনে তৃণমূল কোন পথে এগোবে তার দিশা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেই বার্তা শুনতে জানতে তৃণমূল কর্মীরা রাজ্যের প্রতিটা প্রান্ত প্রত্যন্ত থেকে কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছু সংস্কারমুখী পদক্ষেপের কথা ঘোষণা করতে পারেন এবং তুমি জানো যে 2024-এর তৃণমূলের যে লক্ষ্য ছিল আরও বেশি সংখ্যক আসনে লোকসভায় পৌঁছানো, সেই লক্ষ্য পূরণ তারা অনেকটাই করতে সমর্থ হয়েছে, কারণ 22 থেকে তাদের আসন 1 লাফে 29 হয়েছে। সদ্য সমাপ্ত উপনির্বাচনে 4টি আসনেই তারা জয়ী হয়েছে। আগামী দিনে বড় কোনো নির্বাচন নেই, 6টি কেন্দ্রের উপনির্বাচন আছে, এরপর 26-এর বড় নির্বাচন। ফলে সেই নির্বাচনে আরও বেশি শক্তি নিয়ে তৃণমূল ক্ষমতায় থাকতে চায়। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চান যে বেশ কিছু সংস্কারমুখী পদক্ষেপ নিয়ে একটা উন্নততর তৃণমূলকে সামনে আনা, যাতে মানুষের মানে জনসমর্থন যাতে আরও বেশি বাড়ে এবং সেই কারণে তিনি বেশ কিছু শুদ্ধিকরণ কর্মসূচি ইতিমধ্যেই তিনি নিতে শুরু করেছেন এবং একদিকে যেমন যারা অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত তৃণমূল কর্মী বা নেতারা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, একদিকে দলগতভাবে, অন্যদিকে প্রশাসনিকভাবেও। ইতিমধ্যে অনেকেই তাদের জেল যাত্রা পর্যন্ত হয়েছে। ফলে আগামী দিনে যারা দলের ভাবমূর্তির পক্ষে বিপজ্জনক হবেন তাদের বিরুদ্ধে দল যে কঠোরভাবে পদক্ষেপ করবে সে কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিতে পারেন। এবং দ্বিতীয় বিষয়, যেটা আমি বারবারই বলছি, যে নবীন এবং প্রবীণের নিয়ে নানা বিতর্ক রয়েছে তৃণমূলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চান নবীন এবং প্রবীণের ভারসাম্য রাখতে। একদিকে যেমন প্রবীণদের পরামর্শ, প্রবীণদের অভিজ্ঞতা দরকার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নবীনদেরও দরকার তারুণ্যের জন্য। ফলে সেই ভারসাম্য রক্ষা করে তিনি চলবেন, সেই বার্তা স্পষ্ট করে দিতে পারেন। এবং তৃতীয় বিষয়, যে তুমি যেটা বলছিলে যে কোনো জল্পনা আছে কিনা, নানা জল্পনা চলছে, কারণ প্রতি বছর ২১শে জুলাইয়ের মঞ্চে অন্যান্য দল থেকে কেউ না কেউ যোগদান করেন। গতবারও বিজেপি থেকে 2 বিধায়ক তারা যোগদান করেছিলেন। ফলে এবারও একটা জল্পনা চলছে, বিজেপির কোনো বিধায়ক তৃণমূলের এই মঞ্চে যোগদান করতে পারেন। সেই জল্পনা সত্যি হচ্ছে কিনা তার দিকে আমাদের নজর থাকছে। এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অখিলেশ সিং যাদব, তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মঞ্চে উপস্থিত থাকবেন। কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে জানিয়েছিলেন যে একদিকে যেমন বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই, পাশাপাশি ভারতের অস্তিত্ব রক্ষার লড়াই। ফলে আগামী দিনে জাতীয় রাজনীতিতে তৃণমূল যে বৃহত্তর ভূমিকা পালন করতে চায়, তৃণমূল যে শরিক থেকেও, ইন্ডিয়া জোটের শরিক থেকেও তার একটা স্বতন্ত্র তাদের অস্তিত্ব আছে, সেই বার্তা জানান দেওয়ার জন্য কিন্তু অখিলেশ যাদবের মতো নেতৃত্বকে তারা উপস্থিত করছেন। সব মিলিয়ে আগামীর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে দেবেন। একদমই কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকবে। আশাবুল, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধর্মতলা মূল সভাস্থল কিন্তু ইতিমধ্যেই ভরতে শুরু করে দিয়েছে। রঙিন ছাতা, রঙিন টুপি নিয়ে প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছে, কিন্তু যারা এখনো আসেননি তাদের ছবি আপনাদের দেখাবো। সরাসরি চলে যাবো হাওড়া স্টেশন চত্বরে। সেখান থেকে রয়েছেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, জানিয়ে রাখি যে হাওড়া স্টেশনে কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে পাঁচেক মানুষ তারা কিন্তু এসে পৌঁছেছেন। আর পুলিশ সূত্রে আমি জানতে পারছি যে বিক্ষিপ্তভাবে কিন্তু আজ ভোর রাত থেকেই কিন্তু মানুষজন আসতে শুরু করেছেন। কিন্তু সকাল 9টার পর থেকে যে সমস্ত ট্রেনগুলি ঢুকবে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং তার পাশাপাশি হুগলি, অন্যদিকে 2 মেদিনীপুর রয়েছে। সেই ট্রেনগুলি যখনই আসবে তখনই কিন্তু এই ছবিটা মুহূর্তের মধ্যে কিন্তু কার্যত বদলে যাবে এবং তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস এবং হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা এবং সমস্ত উপকরণ রাখা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে হাওড়া স্টেশনে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থক আসবেন তাদের ট্রান্সপোর্টেশনের জন্য কিন্তু ফেরি সার্ভিস
সেই ফেরি সার্ভিসের 3টি ফেরি রয়েছে এখানে, তার মধ্যে 2 নম্বর এবং 3 নম্বর ফেরি কিন্তু ইতিমধ্যে চলাচল করছে এবং 1 নম্বর ফেরিটি বন্ধ রাখা রয়েছে। যেটা জানা যাচ্ছে যে যখনই ভিড় এখানে বাড়বে তখনই কিন্তু 3টি ফেরি ক্রমান্বয়ে কিন্তু চলতে শুরু করবে। একই সঙ্গে কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে হাওড়া থেকে ছোট ছোট মিছিল, সেই মিছিলগুলো কিন্তু হাওড়া ব্রিজ হয়ে বেলুন রোড ধরে সেগুলো কিন্তু যাবে ধর্মতলার মুখে। স্বাভাবিকভাবে কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তুমি দেখতেই পাচ্ছ যে গোটা হাওড়া স্টেশন চত্বর সেটা কিন্তু সেজে উঠেছে এবং তৃণমূলের তরফে প্রস্তুতি রাখা রয়েছে। কর্মী সমর্থকরা আসলেই প্রত্যেককে যাতে সঠিক পথ নির্দেশিকা দিয়ে হাওড়া একেবারে ধর্মতলায় পৌঁছে দেওয়া যায়। একেবারে হাওড়া স্টেশন কিন্তু একেবারে ফ্লেক্সে ছয়লাভ এবং সেখানে ইতিমধ্যেই মানুষের ভিড় বাড়ছে। হাওড়ার পর শিয়ালদা স্টেশন। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, ঘড়ির কাঁটা দৌড়চ্ছে দ্রুত গতিতে আর সকলেই ছুটছেন একেবারে ধর্মতলার উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশনের ছবিটা দেখুন। দেখো, একেবারেই তোমাকে এই ছবি দেখাবো, কিন্তু তার আগে বলি সেটা হচ্ছে একটা সময় শিয়ালদা স্টেশনে যত মানুষ আসতেন ধর্মতলায় যাওয়ার জন্য সেই সংখ্যা কিন্তু কমছে। তার কারণ এখন কিন্তু অনেকেই বাসে করে আসেন এবং যারা উত্তরবঙ্গ থেকে আসেন তারা গতকাল রাতেই কলকাতায় পৌঁছে গেছেন এবং বিভিন্ন জায়গায় যে থাকার জায়গা হয়েছে সেখানে তারা ইতিমধ্যে পৌঁছে গেছেন। কিন্তু তাও দেখাবো বিশ্বজিৎ যে ছবি দেখাচ্ছে, দেখো যে ক্রমশ কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ভিড় জমাতে শুরু করেছেন। এখানে খাবারের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে এবং এই যে মঞ্চ যেটা শিয়ালদার মঞ্চ হিসাবে পরিচিত, একটা সময় এই মঞ্চ কিন্তু অত্যন্ত বিখ্যাত মঞ্চ ছিল। কারণ এখানে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে নির্মল ঘোষ, পার্থ ভৌমিক এরা কিন্তু এই মঞ্চে থাকতেন এবং নেতৃত্বেরও একটা ছিল যে কত জমায়েত তারা করতে পারছেন জেলা থেকে, সেই ভিড়টা তারা দেখিয়ে নিয়ে যেতেন। এখন কিন্তু অনেকটাই বদলে গেছে এই ছবিটা এবং দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা আসছেন এবং মনে করা হচ্ছে যে 9টার পর থেকে এই ভিড় কিন্তু আরও বাড়বে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই যে 21শে জুলাই, এটা কিন্তু তৃণমূলের কাছে একটা ঐতিহাসিক দিন এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা যে প্রান্তেই থাকুক না কেন তারা কিন্তু ঠিক 21শে জুলাই তারা চলে আসেন, হয় ট্রেনে নয় বাসে। কোথাও যে 21শে জুলাই ধর্মতলা যেতে হবে, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অন্যতম পবিত্র কর্তব্য বলে তারা মনে করেন। একদমই উজ্জ্বল, তুমি আমাদের সেই ছবি দেখাতে থাকো। অর্থাৎ শহরের বিভিন্ন জায়গার ছবি তো আপনারা দেখতেই পাচ্ছেন। শুধুমাত্র রেল এবং সড়ক পথ নয়, জলপথেও ইতিমধ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সরাসরি আপনাদের সেই ছবি দেখাবো। পানিহাটি ঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, ইতিমধ্যেই পানিহাটি ঘাট থেকে যারা রওনা দিয়েছেন কি বলছেন তারা? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি পানিহাটি ফেরিঘাটে। পানিহাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর প্রবীর ভট্টাচার্য এবং তিনি ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহকে দেখাতে বলবো যে লঞ্চে করে যাবে সেই লঞ্চ দলীয় পতাকা এবং পোস্টারে সুসজ্জিত করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে কর্মীরা আসতে শুরু করবেন এবং তারপরেই তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এবং ইতিমধ্যেই বেশ কিছু কর্মী তারা এসে পৌঁছেছেন তৃণমূল কাউন্সিলর। আজকে আপনাদের কিভাবে কর্মীদেরকে এখান থেকে নিয়ে যাবে? আমরা প্রথমে শহীদদের ওখানে শ্রদ্ধা জানাবো, পুষ্পার্ঘ অর্পণ করা হবে। শহীদ স্মৃতির উদ্দেশ্যে আমাদের নেতৃত্ব তীর্থঙ্কর ঘোষ থাকবেন, আরও অন্যান্য নেতৃত্ব থাকবেন, তারা তাদের বক্তব্য পেশ করবেন। তারপর আমরা সকলে সম্মিলিতভাবে এই দোতলা ভেসেল করে চেষ্টা করব আমরা ফেয়ারলি প্লেসে পৌঁছতে। যদি সম্ভব না হয় আশেপাশে কোনো ঘাটে দাঁড়িয়ে ওখান থেকে হেঁটে আমরা ধর্মতলায় যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তার বার্তা আমরা শুনবো, তারপরে ফিরে আসবো। কলকাতার কাছেই তো পানিহাটি, সড়ক পথে না গিয়ে জলপথে কেন যাওয়া? জলপথে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে একসাথে আমরা অনেকে যেতে পারি। বাসে করে গিয়ে আমাদের মাঝ রাস্তায় দাঁড়িয়ে যেতে হয়, আমাদের পক্ষে সম্ভব হয় না ধর্মতলায় সভামঞ্চের সামনে পৌঁছানো। আর হচ্ছে যে জলপথটা আমাদের সহজ, আমাদের ওয়ার্ডের মধ্যে, স্বাভাবিক কারণে অনেক বয়স্ক মানুষ যেতে পারে। অর্থাৎ সড়ক পথে গেলে সমস্যা হবে এবং সেই কারণে যানজট এড়ানোর জন্যই জলপথে যাবেন তৃণমূল সমর্থকরা পানিহাটি থেকে এবং তার কিছুক্ষণের মধ্যেই কর্মীরা আসতে শুরু করবেন এবং তারপরে ধীরে ধীরে সেই কর্মীরা এসে পৌঁছানোর পরই জলপথে আস্তে আস্তে কলকাতার উদ্দেশ্যে এই লঞ্চ রওনা দেবে এবং যেটা এই মুহূর্তে কর্মী সমর্থকরাও এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যে এই লঞ্চ পানিহাটি ফেরিঘাট থেকে রওনা দেবে।
জলপথ, সড়কপথ, রেলপথ একেবারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিভিন্ন উপায়ে কিন্তু পৌঁছানোর চেষ্টা করছেন ধর্মতলার মূল সভাস্থলে। অবশ্যই সকলে একেবারে মূল সভাস্থলের সামনে পৌঁছতে পারবেন না, কিন্তু যতটা এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টা চলছে। 6 জায়গার ছবি দেখছেন, একদিকে খড়গপুর, অন্যদিকে হলদিয়া, নারায়ণগড়, দুর্গাপুর, সাগর এবং চাকদা। বিভিন্ন জায়গা থেকে ফ্লেক্স নিয়ে, কাট আউট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, গন্তব্য তাদের ধর্মতলা। ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, একদিকে আজকের দিনটা একটা বাড়তি অ্যাডভান্টেজ বলা যেতে পারে, আজকে রবিবার ছুটির দিন হওয়ায় যানজটের বাড়তি কোনো সম্ভাবনা কম, এমনটাই। কিন্তু লালবাজার কি বলছে, কিভাবে আজকে ট্রাফিক কন্ট্রোল তারা করবে? প্রচুর সংখ্যক মানুষজন ইতিমধ্যেই আসছেন। দেখো, রবিবার রাস্তাঘাট ফাঁকা। লালবাজারের অফিসিয়ালসরা বলছেন ট্রাফিক যানজটের সেরকম কোনো সম্ভাবনা নেই এবং যে রাস্তা দিয়ে র্যালি আসবে বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চলবে, ফলত কোনো রকম ট্রাফিক কনজেশন আজকে কলকাতা শহরে হবে বলে তারা মনে করছেন না। ধর্মতলার একটা পোর্শন ঠিকই র্যালির জন্য লোকজন থাকবে, কিন্তু অন্য একাধিক রাস্তা আছে সেখান দিয়ে সাধারণ মানুষ চলাচল করতেই পারে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু 21শে জুলাইয়ের একদম ভিভিআইপি জোন। ক্যামেরা পার্সন শান্তনু দত্ত দেখাচ্ছে, দেখো এটা বেন্টিং স্ট্রিটের ওপর। তৃণমূলের সমস্ত অতিথি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অখিলেশ যাদব যারা আসবে, তারা এই যে রাস্তা গ্রেট ইস্টার্ন হোটেলের সামনে দিয়ে এই রাস্তা দিয়ে সরাসরি আসবে এবং আসার পর এখান থেকে যে এই ধরনের গেট করা হয়েছে এই গেটের সামনে গাড়ি দাঁড়াবে এবং তারপর পুলিশ আধিকারিকরা 21শে জুলাইয়ের যে মূল মঞ্চ সেখানে তাদেরকে নিয়ে যাবেন। এই যে গেটের সামনে থেকে ক্যামেরা পার্সন শান্তনু দত্ত দেখাচ্ছে, দেখো লোহার গেট বেন্টিং স্ট্রিটের ওপর এরকমই লাগানো রয়েছে এবং বাইরে পুলিশ অফিসিয়ালসরা রয়েছে, তাদের কাছে নামের তালিকা পর্যন্ত রয়েছে যে কোন কোন তৃণমূল কর্মী এখানে তারা আসবেন এবং তারা এখান দিয়ে এন্ট্রি নেবেন, তাদের ইনভিটেশন রয়েছে। এই সমস্ত তালিকা কিন্তু পুলিশ অফিসিয়ালদের কাছে রয়েছে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ডিপ্লয়মেন্টও এখানে হয়ে গেছে। এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখলাম যে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কাউন্সিলর এবং যারা লিডারশিপ তারা ইতিমধ্যেই চলে এসেছেন। যদিও রাজ্যের কোনো মন্ত্রী এমপি তাদেরকে এখনো পর্যন্ত দেখা যায়নি, যেটা মনে করা হচ্ছে আর হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই তারা চলে আসবেন। এবং বেন্টিং স্ট্রিটের এই জোন এটা কিন্তু ভিভিআইপি জোন, এখানে সাধারণ মানুষের মুভমেন্ট সম্পূর্ণ রেস্ট্রিক্টেড এবং আর কিছু সময়ের মধ্যেই আমি যেটা বলছিলাম যে অতিথিরা এই রাস্তা দিয়ে এসে সোজা 21শে জুলাই মঞ্চের দিকে চলে আসবে। একদমই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ লালবাজার সূত্রে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, রবিবার ছুটির দিন, তাই 21শে জুলাইয়ের সমাবেশে সেরকম কোনো প্রভাব পড়বে না শহরের যান চলাচলে, এমনটাই লালবাজার সূত্রে খবর। অবশ্যই সেদিকে যেমন নজর থাকবে। ধর্মতলার অপর দিক থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে মূলত কোন কোন জায়গা থেকে কর্মী সমর্থকরা আসছে? দেখো, আমরা মেট্রো চ্যানেলের সামনে রয়েছি। দেখো, তোমাকে দেখিয়ে দেবো যে এখান থেকে মূলত ব্যারিকেড করে দেওয়া হয়েছে, একদম মেট্রো সিনেমার ঠিক আগে থেকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে এই দুটো রাস্তায় এই মুহূর্তে কিন্তু যানবাহন চলাচল করছে না এবং এখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে মানুষজনের ভিড়, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এবং তারা আসছেন এখানে তোমার এই সভাস্থলে যোগ দিতে। অন্যদিকে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে হারানো প্রাপ্তির একটা অনুসন্ধান কেন্দ্র খোলা হয়েছে, যেখানে কারুর কোনো কিছু যদি খোয়া যায় তাহলে তিনি সেখানে আসছেন এবং সেখানে এসে সেটা রিপোর্ট করে দিচ্ছেন। বহু মানুষ আসছেন, স্বাভাবিকভাবে কোনো জিনিস যদি খোয়া যায় সেক্ষেত্রে তারা এখানে আসছেন এবং এরকমভাবে একটি অনুসন্ধান অফিস এখানে করা হয়েছে। আর আশপাশের জায়গাগুলোতে তোমাকে দেখাতে যাব যে এইখানে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় প্রতীক চিহ্ন নিয়ে কেউ বসেছেন, কেউ এখানে আমরা দেখতে পাচ্ছি যেরকম তৃণমূলের দলীয় প্রতীক চিহ্ন বিক্রি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, চাবির রিং রয়েছে, এই সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে এবং মানুষজন বিভিন্ন জায়গা থেকে এখানে ঢুকছেন। যারা এই যে অনুসন্ধান কেন্দ্র রয়েছে সেই অনুসন্ধান কেন্দ্রের দিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই অনুসন্ধান কেন্দ্রে কিন্তু বেশ কিছু কর্মী সমর্থক তারা বসেছেন এবং বসে এখানে তারা এই অনুসন্ধান কেন্দ্র যেটা আছে সেটা কিন্তু তারা মেনটেন করার চেষ্টা করছে। সকাল থেকেই আপনাদের তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতির ছবি দেখাচ্ছি। যারা যাবেন আজকে তাদের জন্য কিন্তু ভুরি ভোজের বন্দোবস্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আবির দত্ত সেই ছবি দেখাচ্ছেন, দেখুন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের উদ্দেশ্যে বার্তা দেন, অর্থাৎ সেই দলীয় কর্মী সমর্থক,
তারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তারা তৈরি হচ্ছেন সভামঞ্চে পৌঁছানোর জন্য, এবং অনেকেই যারা সভামঞ্চে পৌঁছেছেন তৈরিটা কি তৈরি হচ্ছে খাওয়া দাওয়া সেরে তাদের পৌঁছে যাবে। আমরা দাঁড়িয়ে রয়েছি মেয়র রোডের কাছে, আসানসোল থেকে তারা এসছেন এবং তার সঙ্গে ইতিমধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের খাওয়া দাওয়ার প্রস্তুতি তৈরি হয়েছে এবং ইতিমধ্যে এখানে রান্না চলছে, দুটো ওভেন, এবং সেখানে তারা রান্না করছেন। মেনুটা কি তাদের কাছ থেকে জেনে নেব এবং তারা খাওয়া দাওয়া সেরে সরাসরি পৌঁছবেন সভামঞ্চের দিকে। আজকে কি কি মেনু থাকছে আপনাদের? আসানসোল থেকে আসছেন আপনারা। মিক্স ভেজ, মুগের ডাল, মটন, চিকেন, মাছ, বাস। সকালে চা বিস্কুট, তেলে ভাজা দেখছি। ওটা সকালে মুড়ি হয়েছে, ঘুগনি, মুড়ি, বেগনি। আচ্ছা, পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত সেখান থেকে জায়গা থেকে তারা আসছেন। সন্দীপ পাল সরাসরি দেখাচ্ছে ভাত তৈরি হয়েছে, ডাল তৈরি হয়েছে আলু ভাজা, তার সঙ্গে এখানে কিন্তু তেলে ভাজা তৈরি হয়েছে এবং তার সঙ্গে তাদের ইতিমধ্যে মাংস তৈরির প্রক্রিয়াও চলছে, এই যে সরাসরি দেখা যাচ্ছে। এবং রান্না করে তারা এখানে তরকারি থেকে আরম্ভ করে সমস্ত কিছু তৈরি করছেন দ্রুততার সাথে, তার কারণ খাওয়া দাওয়া করে তারা সভামঞ্চের দিকে চলে যাবেন। একেবারে তারা মেয়র রোডের কাছে কলকাতা প্রেস ক্লাবের পাশেই একটি জায়গায় তারা কিন্তু ইতিমধ্যে এই রান্না করছেন এবং তার সঙ্গে দিয়ে তারা এখানে মাঝে মাঝেই তারা নিজেরা উজ্জীবিত করছেন এবং তারপর খাওয়া দাওয়া সেরে তারা পৌঁছে যাবেন। একেবারে অন্যান্য বছরের মতন এবারও খাওয়া দাওয়ার ছবিটা দেখা যাচ্ছে। আমি আলোচনায় আসবো, জয়ন্দার কাছে আসবো। জয়ন্দা, একটা জিনিস তো অবশ্যই, আজকে একটা অন্য রকম দিন তৃণমূল কংগ্রেসের জন্য। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বরাবরই কিন্তু একেবারে কড়া রাজনীতিক, প্রাজ্ঞ রাজনীতিক এবং রাজনীতিতে সংখ্যা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আজকের দিনটা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে। কিন্তু আরেকটা জিনিসও খুব উল্লেখযোগ্য, একদিকে বামেরা যেমন ডাক পায়নি, তার পাশাপাশি কংগ্রেসকেও কিন্তু কোনো বাড়তি গুরুত্ব দেওয়া হয়নি, যদি ইন্ডিয়া জোটের প্রেক্ষিতে ধরি। খুব স্পষ্টই আপনি যেটা বললেন এবং সেটাও আমি দেখলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি অনুসরণ করে আমি 8:49 আমি আমার পার্টির পক্ষ থেকে প্রথম বক্তব্য রাখছি। পয়েন্ট টু বি নোটেড স্যার। প্রথমটা হচ্ছে যে 2003 সালে এগুলো কংগ্রেসকে এবং আমাদের না ডাকার মূল কারণ আমরা এটুকু ধরতে পারছি, 2003 সালে যখন এনপিআর তৈরির একটা বেস তৈরি হয়, অটল বিহারী বাজপেয়ী তখন প্রাইম মিনিস্টার, সে সময় এনপিআরের যে জাতীয় নাগরিকপঞ্জির যে ভিত্তি, যে নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার দিন এই তৃণমূল কংগ্রেসে তখন 6 জন সংসদ হাজির ছিলেন না, অর্থাৎ পরোক্ষভাবে সমর্থন জানিয়ে এসেছিলেন নাগরিকত্ব সংশোধনী আইনে। দ্বিতীয় 370 ধারা যেদিন তোলা হবে সেদিন এনসিপি যেমন ছিল না তেমনি তৃণমূল কংগ্রেসও ছিল না। নির্দিষ্টভাবে বলে রাখা দরকার, পরোক্ষভাবে এই বিষয়গুলো নিয়ে নীরব সহযোগিতার বিষয়গুলো আমরা তুলে ধরতে পারি। উপরাষ্ট্রপতি নির্বাচনও তো তাই। জগদীপ ধনকর এত অপমানিত হয়েছিলেন তৃণমূলের হাতে, জগদীপ ধনকরকে সঙ্গে কী সম্পর্ক ছিল আমরা জানি, সে তাকে ভোটে জেতা তো অসুবিধা হয়নি। এবং পরিষ্কার কথা, তৃণমূল কংগ্রেসের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তাৎক্ষণিকভাবে অনেক কিছু ইতিহাস ভুলিয়ে দিতে পারে তারা। এই দক্ষতা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি কেউ দেখাতে পারেননি। আজকে কে মনে করিয়ে দিচ্ছে, মনে করবার মতো কেউ নেই এই মুহূর্তে। যদি বাম কংগ্রেস যেতেন তার কারণ কংগ্রেসের মূল নেতৃত্ব সেদিন যে ইস্যুতে এই 21শে জুলাই হয়েছিল 1993 সালে, সে মূল ইস্যুর বিরোধিতা করেছিলেন যে নৈরাজ্য কেন, আর ভোটার কার্ড নিয়ে যদি আন্দোলন করতে হয় তাহলে রাইটার্স বিল্ডিংসে যাবো কেন, আমরা নির্বাচন কমিশনে যাব। এইটা নিয়েই একটা বেসিক যে পার্থক্য সেটা থাকতো। আর আমরা তো স্পষ্টভাবেই আজও বলছি, বিজেপির হাত শক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে লড়াইটা মুখোমুখি দেখানো হচ্ছে সেই মুখোমুখি লড়াইটা নিহাতি বিভ্রান্ত করার জন্য পশ্চিমবঙ্গের ভোটারদের থেকে সিপিআইএম তথা বামপন্থীদেরকে, কংগ্রেসীদেরকে, ধর্মনিরপেক্ষ শক্তিকে একটু দূরে রাখা। একেবারে কেন্দ্রীয় স্তরে যখন বৈঠক হয় ইন্ডিয়া জোটের, তখন আমরা সীতারাম ইয়েচুরির পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসতে দেখলেও রাজ্যের ক্ষেত্রে ছবিটা একেবারে আলাদা এবং রাজ্যের ক্ষেত্রে বিরোধিতা চলবে সেটা বঙ্গ সিপিএম বারবারই পরিষ্কার করে দিয়েছে। কিন্তু সুমনবাবু, এখানে প্রশ্নটা হচ্ছে, কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন খুব উল্লেখযোগ্যভাবে বললেন যে আজকের মঞ্চ থেকে কিন্তু শুদ্ধিকরণের বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভুল সংশোধনের পক্ষে, যে কোনো ভুল সংশোধনের পক্ষে, সেটা বিভিন্ন জায়গা থেকে তিনি বারবার স্পষ্ট করে দিয়েছেন। তারপরও সেই 2022-এর 21শে জুলাই আপনার নিশ্চয়ই মনে থাকবে, পরের দিন থেকে রেড শুরু হলো, পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট দিয়ে শুরু, এবং তারপরে একের পর এক বিধায়ক বলুন, জনপ্রতিনিধি বলুন, বা এই অতি সাম্প্রতিককালে সমাজ বিরোধীরা যারা অ্যারেস্ট হচ্ছেন তাদেরও কিন্তু শাসক দলের যোগ পাওয়া গিয়েছে।
আজকে যে বার্তা মুখ্যমন্ত্রী দিতে চাইছেন তারপরে সত্যি কি শুদ্ধিকরণ হবে বলে মনে হয়? রাজধর্ম পালন ধারাবাহিকভাবে চলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুদ্ধিকরণের বার্তা চলবে, দলের সংশোধন চলবে, দলের রাজধর্ম পালনের জন্য বলার দরকার নেই। আমি বলছি সিপিএমের দ্বিচারিতাটা দেখুন, যে সিপিএমের প্রতিনিধি এত কথা বললেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখপত্রে সেখানে বিজেপির বিজ্ঞাপন হয় না, কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন হয় না, সিপিএমের নিজস্ব দৈনিকের প্রথম পাতায় ধারাবাহিকভাবে পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে বিজেপির বিজ্ঞাপন হয়। এবং পশ্চিমবঙ্গে 2019-এ বিজেপি প্রাসঙ্গিক হয়েছে কাদের ভোটে, পশ্চিমবঙ্গের মানুষ জানে, বিজেপিকে তো নিয়ে এসেছে তৃণমূল, জানে যে বিজেপিকে তো তৃণমূল নিয়ে এসেছে, যে ছবি বিজেপি তৈরি, তৃণমূল তৈরি হচ্ছে বিজেপির হাতে, তৈরি হচ্ছে বিজেপির হাতে। এটা মনে করে দেওয়ার জন্য এই সিপিএম বা কংগ্রেসের প্রতিনিধি পশ্চিমবঙ্গে থাকবে, তারা কিন্তু ক্রমাগত তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে, বিজেপিকে আক্রমণ করে না। ফলে বিজেপিকে তৃণমূল নিয়ে এসে পরিপ্রেক্ষিতে আমরা এটা মনে করি যে না কংগ্রেস না সিপিএম এরা কেউ ইন্ডিয়া জোটের যোগ্য সহযোগী নয়, কারণ এখানে বিজেপির কংগ্রেস শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে রাহুল গান্ধীর সঙ্গে কিন্তু একেবারে উচ্চ পর্যায়ের বৈঠক হয় তৃণমূল কংগ্রেসের, আমরা সেটাও দেখেছি। কিন্তু শত্রুপাতি প্রশ্ন হচ্ছে, একদিকে তৃণমূল কংগ্রেসকে যতই হটশট করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়া জোটে তিনি যে একটা গুরুত্বপূর্ণ ডিসাইডিং ফ্যাক্টর এবং চালিকা শক্তি সে নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু তার পাশাপাশি ঠিক নির্বাচনের পর কাটাছেঁড়ার যখন বৈঠক চলছে, তখন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তাদের মধ্যে যে ফারাকটা তৈরি হলো, বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে দূরত্বটা তৈরি হলো, বঙ্গ বিজেপিতে যে ফাটলটা দেখা দিল, সেটা আরো গভীর হচ্ছে। দেখো, এইটা নিয়ে আমরা অলরেডি মন্তব্য করেছি, আমি আর নতুন করে আজকে মন্তব্য করতে চাই না। তবে এটা ফ্যাক্ট যে আজকে যেরকম তোমরা আমাদের নিয়ে আলোচনা করছো, মমতা ব্যানার্জি স্টেজে উঠে অধিকাংশ সময় বিজেপিকে নিয়েই করবেন এবং বিজেপিকেই গালাগালি দেবেন। তার কারণ বেসিক্যালি তৃণমূলের কোনো নীতি, এক সেকেন্ড আমি অলরেডি বলছি, এক সেকেন্ড আমি সুমনদা, আমি তোমার সঙ্গে কথা বলি, এক সেকেন্ড বলতে হবে তো না, আমি কি বলবো সেটা তো তোমরা ডিসাইড করে দেবে। মোদি এক কথা বলছেন আর শুভেন্দু অধিকারী আরেক কথা বলছেন বাংলায় দাঁড়িয়ে। আজকে আমি কথা বলি না, তোমরা আচ্ছা একটু শুনুন, এটা শত্রুপাতি। আনফরচুনেটলি তৃণমূল যেরকম আমাদের নিয়ে কথা বলতে তারা বেশি ব্যস্ত, তৃণমূলের কোনো নীতি নেই, কোনো ওয়ে ফরওয়ার্ড নেই। অথচ যে যারা এসছেন তারা কিন্তু নেত্রীর দিকে তাকিয়ে আছেন যে আগে কি হবে, কিভাবে কি এগোবো, সেই আশায় তারা বসে আছে। কিন্তু মমতা ব্যানার্জি স্টেজে উঠে হয়তো আকিলের সঙ্গে থাকবেন, উনি বিজেপিকে একেবারে বাপান্ত করবেন, বিভিন্ন রকমভাবে গালাগালি করবেন। কিন্তু এই একবার অভিনব বাবুর কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির কথা বলেন, ভুল সংশোধনের কথা বলেন, এবং একই সঙ্গে প্রবীণ নবীনের মধ্যে মিলের কথাও তো বলেন। দেখুন, শুদ্ধিকরণের ক্ষেত্রে যে আপনি যে কথাটা প্রসঙ্গটা তুললেন, সেক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্র কিন্তু সেই 2 দশক আগে যা ছিল আজকে কিন্তু সেরকম নেই, আজকে অনেক বিস্তৃত হয়ে গেছে। সুতরাং তার পক্ষে একার পক্ষে এই সমস্ত জায়গায় খেয়াল রাখা সম্ভব নয়, এবং ফলত যেটা আমাদের সমস্ত কিছুর যদি অভিমুখ হয়ে যায় যে এই জঙ্গা কি করছে তার দায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের, সুতরাং সবকিছু এটা কিন্তু মানিকের দায়ও কি মমতা, না এটা তো ভাবতে হবে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দেন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত আলোচনার সময়সীমা শেষ, কিন্তু ধর্মতলা এবং শহরতলির বিভিন্ন জায়গায় যে উৎসবের ছবি, মানুষজনের ভিড় বাড়ার ছবি প্রত্যেক মুহূর্তে দেখাতে থাকবো। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবে।